বাংলা নববর্ষ বরণে দেশ জুড়ে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার আয়োজনে রঙের বর্ণিল আভায় মাতোয়ারা চারুকলা চত্বর। সকাল ৯টার সময় আমাদের একটা টি শার্ট করা হয়েছে, তো ওটা পরে আমরা সবাই মিলে স্ট্রাকচারগুলো নিয়ে তারপরে মাস্কগুলো নিয়ে বের হব। এবারে মোটিভটা ধর্মান্ধতা বিরোধী আর কি। একটা হাত একদম ধর্মান্ধ একটা অপশক্তিকে ধরে আছে দুই আঙ্গুল দিয়ে, এটা এবারে প্রতিবাদ্য আর কি, যে অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। শপিং মলগুলোতে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। ইলিশ পর্যাপ্ত থাকলেও বাজার ক্রেতা শূন্য। যে পরিমাণ কাস্টমার ছিল তার চেয়ে অনেক কম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান। ঢাকা দক্ষিণের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে সিইসি। নজরদারি বাড়াতে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক। নাশকতার ৩ মামলায় আগাম জামিন নিতে আদালতে গেলেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাস। শুনানি কিছুক্ষণের মধ্যেই। মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। ঋণ কেলেঙ্কারি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের 7 কর্মকর্তাকে 10 বছর করে কারাদণ্ড। সব আসামি পলাতক, গ্রেফতারি পরোয়ানা জারি। এবং টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল প্রথম দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে মাশরাফিরা। আরও একটি বাংলা নতুন বছর বরণ করে নিতে অপেক্ষায় পুরো জাতি। বৈশাখী আমেজে প্রস্তুত রাজধানীর রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। একেবারে শেষ সময়ের প্রস্তুতিতে সর্বত্র সাজ রব। শেষ তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার মোটিভগুলো। এসাঞ্জলের রিপোর্ট। উগ্র সাম্প্রদায়িকতার দাপট চারদিকে, তবে নতুন বছরে সে মৌলবাদী শক্তিকে গলা টিপে ধরতে প্রস্তুত এদেশের মানুষ। এসবের পাশাপাশি মঙ্গল শোভাযাত্রায় এবারও ঠাঁই পাবে পায়রা, কাকাতুয়া, মাছ, ঘোড়া, হাতি ও বাঘ। থাকবে সমৃদ্ধি ও শান্তির পথে বাংলাদেশের যে অগ্রগতি তার গল্প। লোকজ বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা চারুকলার মঙ্গল শোভাযাত্রাটি ঘিরেই থাকে নববর্ষ উদযাপনের সমারোহ। সে যাত্রায় এবারও চলছে বর্ণাঢ্য প্রস্তুতি। সব মিলে শেষ সময়ের প্রস্তুতি আর রঙের বর্ণিল আভায় যেন মাতোয়ারা চারুকলা চত্বর। কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আজকে আমরা সবকিছু কমপ্লিট করে ফেলবো, আর কালকে আশা করি আমাদের মঙ্গল শোভাযাত্রাটা সাকসেসফুল হবে। সবকিছুই শেষের দিকে, টুকটাক বাকি আছে, তো এটা হয়ে যাবে আশা করি। মঙ্গল শোভাযাত্রা চারুকলার সামনে থেকে রূপসী বাংলা হয়ে ঘুরে আবার টিএসসিতে যাবে এবং টিএসসিতে থেকে চারুকলা এসে শেষ হবে। বর্তমান সময়ের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে এবারের শোভাযাত্রায়। থাকবে অন্ধকার কেটে সম্ভাবনা ও সমৃদ্ধির বার্তা। এই মোটিভটার মধ্যে দুটো অংশ, একটা হাতে ধরা একটা ফিগার। হাতটা জনগণের প্রতীক এবং যে ফিগারটাকে ধরে আছে, সে টুটি চিপে ধরে আছে, সেটা অপশক্তির প্রতীক। তো সেটা এবারের এই পুরো আয়োজনের অন্যতম একটা আকর্ষণ। মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করতে তৈরি করা হয়েছে নানা রঙের মুখ ও মুখোশ। মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে প্রতিপাদ্য করা হয়েছে এবারের শোভাযাত্রায়। যে আলোয় আবহমান বাঙালির জীবন খুঁজে পাবে নতুন দিশা, বয়ে আনবে নতুন বার্তা, আর শান্তিকামী বাঙালির হৃদয় জমিনে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে বুনে দেবে নতুন স্বপ্ন। এদিকে নববর্ষ আবাহন আর নতুন সূর্যকে সুরের মূর্ছনায় স্বাগত জানাতে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানমালার মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি সম্পন্ন। উৎসবের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে নেওয়া হয়েছে সর্বাত্মক উদ্যোগ। সুর আর রঙের ছোঁয়ায় সব অশুভ কেটে এক নতুনের কেতন উড়ানোর প্রতীক্ষায় এখন। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে নতুন বছরকে বরণ করতে রাজধানীবাসী এখন ব্যস্ত শেষ সময়ের কেনাকাটায়।
সকাল থেকেই হরতাল উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন শপিং মলে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শেষ মুহূর্তে পোশাকের পাশাপাশি আজ ভিড় দেখা গেছে চুড়ি, টিপ এবং গয়নার দোকানে। কেনাকাটার এই আসরে বাদ পড়েনি শিশুরাও। এছাড়াও মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ কেনার পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি কেনাকাটায়ও বেশ ভিড়। সাজ এবং সাধ্যের মধ্যে ঘুরে ঘুরে নিজের পছন্দের জিনিস কিনতে দেখা গেছে অনেককেই। একটা পাঞ্জাবি কিনছি, অনেক ঘোরাফেরার পরে সময় পাই না আসলে, তো কিনে ভালোই লাগছে। প্যান্ট, শার্ট, তারপরে আপনার পাঞ্জাবি, অনেক কিছু, জুতা, ব্যাগ, এগুলো অনেক কিছু কেনাকাটা হয়েছে। কেনাকাটা অনেক করেছি, সবাইকে নিয়ে, প্রিয়জন সবাইকে নিয়ে ঘুরবো, সবাইকে গিফট করেছি, খাওয়া দাওয়া করবো, বেড়াবো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখীর। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। বৈশাখী কেনাকাটার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, এসো হে বৈশাখ, এসো এসো। আর কিছু ঘন্টা পরে আসতে যাচ্ছে বাংলা নতুন বছর। সৌমিত্র, আপনি সহ বাংলার সমস্ত দর্শককে শুভ নববর্ষ। এই আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি বা চৈত্রের শেষ দিন এবং আগামীকাল পহেলা বৈশাখ হওয়ায় কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ক্রেতারা আগামীকাল পহেলা বৈশাখ উদযাপন করার জন্য কিন্তু তাদের সাধ্যের ভেতরে কেনাকাটা করতে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় করছেন। আমরা রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ঘুরেছি এবং অনেক বিপণী বিতানের খোঁজ খবর নিয়ে দেখেছি। প্রত্যেকটি বিপণী বিতানে একই অবস্থা। বিশেষ করে পাঞ্জাবি এবং শাড়ির চাহিদাটা আজকে বেশি। আমরা বিপণী বিতানগুলো ঘুরে যেমনটি দেখেছি। আরেকটি বিষয় একটু উল্লেখ করে রাখতে চাই আপনাকে সৌমিত্র, তা হলো আজ কিন্তু জামায়াতের হরতাল চলছে দেশব্যাপী এবং এই হরতাল উপেক্ষা করেই কিন্তু আজকে মানুষজন আসছেন এবং তারা বৈশাখকে উদযাপন করার জন্য তারা তাদের প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করছেন। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য তারা অনেক কেনাকাটা করছেন। আরেকটি বিষয় একটু জানাতে চাই যে বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে তারা জানিয়েছেন যে আজ বিকেল থেকে মধ্যরাত অবধি কিন্তু চলবে এই কেনাকাটা এবং তখন কিন্তু ক্রেতাদের ভিড়টা আরও বেশি বাড়বে এবং বেচা বিক্রিটাও ভালো হবে। তারা এমনটি জানিয়েছেন যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ এবং এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য কোনো ছাড়ই দেয় না বাঙালিরা, তারা সম্পূর্ণভাবে আয়োজন সম্পন্ন করে এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। এখানে আসা যে ক্রেতারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা তাদের প্রয়োজনের ভেতরে অনেক কেনাকাটাই করছেন এবং প্রিয়জনের জন্য উপহার কিনছেন এবং উপহার পাচ্ছেনও তারা। তো সৌমিত্র, সব মিলিয়ে বেলা বাড়ার সাথে সাথে হয়তো কেনাকাটা আরও বাড়বে। ফিরছি আপনার কাছে। দর্শক, রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে থেকে জানাচ্ছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। বৈশাখের আগের দিন রাজধানীর বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানালেন বিক্রেতারা। কারণ হিসেবে ক্রেতারা অভিযোগ করছেন বাড়তি দামের। ইচ্ছে থাকলেও ইলিশ হাতে বাড়ি ফিরতে পারছেন না তারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ পান্তা ইলিশ। তাই বৈশাখের আগে ক্রেতাদের চোখ থাকে ইলিশের খোঁজে। তবে বিক্রেতারা জানালেন গত 2-3 দিনের তুলনায় ক্রেতা অনেকটাই কম। এগুলো 1 কেজি 400 গ্রাম সাইজ, ওগুলো আমরা 2000-2500 টাকা এরকম পিস বিক্রি করি। যে পরিমাণ কাস্টমার ছিল তার চেয়ে অনেক কম, তারা আগেই তাদের চাহিদা মিটাই নিয়ে নিচ্ছে। বাজারে 1 কেজি ওজনের 1 হালি সংরক্ষিত ইলিশ বিক্রি হচ্ছে 4000 টাকায়। তবে চলতি মৌসুমের ইলিশ বাজারে থাকলে তুলনামূলক দাম আরো কম হতো বলে জানালেন বিক্রেতারা। সাপ্লাই কম থাকায় তাজা মাছ একটু দাম বাড়তি। আপনার 1 কেজি সাইজটা পড়বে 2000 টাকা পিস আর 800 গ্রাম পড়বে 1500 টাকা পিস। কাঁচা মাছটা থাকলে এই মাছটা একটু দাম কম হতো। এদিকে ক্রেতারা বলছেন ইচ্ছে থাকলেও ইলিশ হাতে বাড়ি ফিরতে পারছেন না তারা, কারণ দাম নাগালের বাইরে। ইলিশ কিনলাম ছোট ইলিশ 2টা, দামও বেশি। বৈশাখ উপলক্ষে কোল্ড স্টোরেজ যে ইলিশগুলো আছে এগুলো ওরা জমায় রাখছে, জমায় রেখে এরা বাজারজাতকরণ করছে এবং দাম অত্যাধিক চাচ্ছে। তবে সারাদিনের বিক্রিতে তাদের হতাশা অনেকটাই কাটবে এমন প্রত্যাশার কথাও জানালেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল অবরোধের নামে মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ফেনী, নাটোর সহ কয়েকটি জেলার কর্মকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নাশকতাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশনা দেন। ট্রাকের ড্রাইভার, হেল্পার, তাদেরকে হত্যা করা, এই ধরনের কর্মকাণ্ড, যে জঘন্য কর্মকাণ্ড করেছেন উনি, আমি জানি না তাতে খালেদা জিয়ার কি অর্জন হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু দেশের মানুষকে এইভাবে প্রতিপক্ষ করে মানুষ খুন করা কোনো রাজনৈতিক নেতা করতে পারে এটা আমি ভাবতেই পারি না। কারণ আমাদের রাজনীতি যদি জনগণের স্বার্থে হয়, জনগণের কল্যাণে হয়, তো জনগণকে হত্যা করা কেন?
এবং তার কি অর্জন তার। যাই হোক, কোর্টেও সারেন্ডার করতে হয়েছে এবং আবার ঘরেও ফিরে যেতে হয়েছে। আশা করি ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে এই ধরনের আবার সে সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে। জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, প্রত্যেক এলাকায় এলাকায় যারা এই অপরাধী, যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো প্রত্যেক এলাকার থেকে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দেন। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত সকলকে নিয়ম নীতি মেনে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। প্রার্থীদের নানা সমস্যা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় শেষে তিনি কথা বলেন। সকাল 11টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এই সংলাপের আয়োজন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, জাভেদ আলী, আব্দুল মোবারক এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী সাইদ খোকন, বাহাউদ্দিন বাবুল ছাড়াও অন্যান্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরাও ছিলেন সেখানে। এ সময় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ঢাকা দক্ষিণের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা সমস্যা এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এর আগে গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। অন্যদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকা থেকে গণসংযোগ করেছেন। নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তার প্রতি আমার নির্দেশ, আপনাদের উপর অর্পিত রাষ্ট্রীয় এই গুরু দায়িত্ব আইন অনুযায়ী নিয়ম নীতি মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্ভয়ে পালন করে দেশের প্রতি, দেশবাসীর প্রতি আপনাদের কর্তব্য সঠিকভাবে পালন করুন। কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করার জন্য আমরা আপনাদের সকলের কাছ থেকেই অনুরোধ পাচ্ছি। আমরাও চাই যে এই অপসংস্কৃতি বন্ধ হোক, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা ব্যবস্থা নিব। এদিকে চট্টগ্রামে সিটি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ও বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুপুরে আইনশৃঙ্খলা সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নগরীর লাভলেন এলাকার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে 10 জন র্যাব সদস্য ও 22 জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রাখা হবে। এছাড়া নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন না করতে প্রার্থীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এদিকে আজও রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঢাকা উত্তরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পোস্টার ও মাইক ব্যবহার করে কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা চালাচ্ছেন। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে এক পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। পথসভায় আনিসুল হক ঢাকাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আনিসুল হক। জাপান গার্ডেনের অধিবাসীরা, আমার নাম আনিসুল হক। জাপান গার্ডেনে যারা থাকেন, আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা ঢাকাবাসীকে, নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশিকে। আগামী ইলেকশন এমনিভাবে সুন্দর একটি পরিবেশে, বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশে, লেভেল প্লেইং ফিল্ডে এদেশের এই ঢাকা শহরের নগরবাসীরা তাদের বেস্ট
চয়েসের মেয়র নির্বাচিত করতে পারুক। নাশকতার 3 মামলায় আগাম জামিন নিতে আদালতে গেছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মির্জা আব্বাস। কিছুক্ষণের মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে। মির্জা আব্বাসের বিরুদ্ধে গত বছরের 6 মার্চ শাহবাগ থানায় এবং 28 ডিসেম্বর পল্টন থানায় এবং এই বছরের 4 জানুয়ারি মতিঝিল থানায় বিস্ফোরক ও দুর্নীতির 3টি মামলা দায়ের করেন পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বেলা 12টার দিকে প্রায় 3.5 মাস আত্মগোপনে থাকা বিএনপির এই নেতা উচ্চ আদালতে আগাম জামিন নিতে যান। দুপুর 2:30টায় বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল এই 3 নাশকতার মামলায় আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেন আব্বাসের আইনজীবীরা। দুপুরের সময় আরো থাকছে। নানা অনিয়মে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন বিশেষজ্ঞরা। ট্রাফিক ব্যবস্থা কার্যকরে নানা উদ্যোগ ডিএমপি ও ডিসিসির। চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী 3 জঙ্গি নেতাকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ আটক করেছে র্যাব। র্যাব কার্যালয়ে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। হ্যাঁ, ধন্যবাদ পারমিতা। চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানাতে অস্ত্র সরবরাহ হিসেবে সন্দেহভাজন 3 জঙ্গি নেতাকে আটক করেছে র্যাব। নগরের বিভিন্ন স্থান এলাকায় অভিযান চালিয়ে গত রাত থেকে তারা টানা অভিযান চালায় এবং তারা বিপুল পরিমাণ অস্ত্র সহ এই র্যাব সদস্যরা 3 জঙ্গি নেতাকে আটক করেছে। এখন র্যাব সদর দপ্তরে কিছুক্ষণ পরে ব্রিফিং শুরু হবে। মূলত উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, আমরা দেখতে পেয়েছি 5টি AK-22 এবং 5টি বিদেশি পিস্তল এবং কয়েক হাজার রাউন্ড গুলি রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্রের উপকরণ। এক্ষেত্রে র্যাবের প্রধান যে লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আমাদেরকে জানিয়েছেন, তারা এই জঙ্গি আস্তানা থেকে যেসব উপকরণ উদ্ধার করে তার মধ্যে দেখা যাচ্ছে গ্রেনেড কিভাবে তৈরি করা হয় এবং গ্রেনেড কিভাবে বিস্ফোরণ ঘটা হবে সে আলামত তারা পেয়েছে সেই জঙ্গি আস্তানা থেকে। তবে এর আগে একটু কথা বলে রাখা উচিত, গত 19 ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে 12 জঙ্গি সদস্যকে আটক করা হয়েছিল। তাদের স্বীকারোক্তি অনুযায়ী 20 ফেব্রুয়ারি চট্টগ্রাম বাঁশখালী এলাকায় অভিযান চালায়। গহীন জঙ্গল এবং বনের মধ্যে থেকে একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় র্যাব এবং সেখান থেকে AK-22 এবং আরও অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেসব জঙ্গি সদস্যকে আটকের পর এবং জিজ্ঞাসাবাদ করে র্যাব এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই র্যাব এই চট্টগ্রাম শহরে আরেকটি অস্ত্রের সন্ধান পায়, মূলত হালিশহর এলাকায়, এবং তারই প্রেক্ষিতে এই চতুর্থ অভিযানে উদ্ধার করা হয়েছে এই 5টি AK-22 রাইফেল, 5টি বিদেশি পিস্তল এবং প্রায় কয়েক হাজার রাউন্ড গুলি। এবং 3 জঙ্গি সদস্যরা কোন সংগঠনের একদিন পর্যন্ত র্যাব কর্মকর্তারা বলছেন তারা যেহেতু গ্রেপ্তারের সুবিধার জন্য, তদন্তের সুবিধার জন্য কোন জঙ্গি সংগঠন এই 4টি আস্তানা গড়ে তুলেছিল সেই ব্যাপারে তারা অফিসিয়ালি কিছু জানেনি। তবে তারা আজ বলছেন আজ যে ব্রিফিং হবে সেই ব্রিফিং এর মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে জানাবে মূলত কোন জঙ্গি সংগঠন চট্টগ্রামে এত বিপুল সম্ভার অস্ত্রের সম্ভার গড়ে তুলেছিল। এই ক্ষেত্রে আরো কিছুটা বলা হচ্ছে র্যাবের পক্ষ থেকে এই জঙ্গি আস্তানায় র্যাবের যে গ্রেনেড তৈরির যে বিভিন্ন উপকরণ এবং গ্রেনেড কিভাবে বিস্ফোরণ ঘটানো হবে তার উপকরণ তারা পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন র্যাবের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। এবং 5 জঙ্গিকে তারা টানা জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদের পর বাকি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে র্যাব আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে দেখা যাচ্ছে র্যাবে যে বিপুল অস্ত্র উদ্ধার করেছে এবং 3 জঙ্গিকে উদ্ধার করা হয়েছে তাদেরকে র্যাব সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছিল চট্টগ্রামে জঙ্গি আস্তানা থেকে AK-22 এবং বিদেশি পিস্তল উদ্ধারের সর্বশেষ। পারমিতা। দর্শক, চট্টগ্রাম র্যাব কার্যালয় থেকে আমাদেরকে জানাচ্ছিলেন কমল দে। বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চাওয়ার জন্য মাঠে নামলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দিয়ে তাকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আয়োজিত জামায়াত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি একথা বলেন। এই হরতাল কার বিরুদ্ধে? এই হরতাল আদালতের রায়ের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, আইনের শাসনের বিরুদ্ধে। তাই এই বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করতে হবে। বেগম খালেদা জিয়া যদি এই মানুষ হত্যা করার পর, মানুষকে পুড়িয়ে মারার পর আবার তার পেট্রোল বোমা বাহিনী নিয়ে তিনি যদি আবার তার পেট্রোল বোমা বাহিনী নিয়ে ভোট চাওয়ার জন্য ঢাকায় নামেন, তাহলে তাকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রতিহত করবে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যারা জেলে রয়েছেন অথবা যারা সন্দেহভাজন অভিযুক্তের তালিকায়, তাদের জামিন দিয়ে নির্বাচনের মাঠে প্রচার প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। এখনো কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা হয়নি।
কারণ গতকালও আমরা টেলিভিশনে দেখছি যে অনেক প্রার্থী নিজেরা বেরোতে পারছেন না, ভয় পাত আগাম জামিন নেয়ার কথা বলছেন। আমাদের জনগণকে বিকল্প দিতে হবে, তা নয়তো কিন্তু গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। যদি আমার সামনে কেবল একটা প্রার্থীই থাকে, আমার তাকে ভোট না দেয়া না দেয়া সমার্থ। আমাকে বিকল্প দিতে হবে এবং সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। এই যে নির্বাচনী আইন কানুন প্রয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে। তারা ইচ্ছা করলে প্রার্থীদের বাতিলও করতে পারে। তো এখন তারা যদি ক্ষমতা প্রয়োগ না করেন এবং আইন কানুন যদি প্রয়োগ না হয়, তাহলে আইনেরও দরকার নেই, বিধিবিধানেরও দরকার নেই, নির্বাচন কমিশনের দরকার নেই। সাবেক ওরিয়েন্টাল ব্যাংক ও বর্তমান আইসিবি ইসলামী ব্যাংক ঋণ কেলেঙ্কারির মামলায় ব্যাংকটির 7 কর্মকর্তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক হোসনে আরা বেগম এই রায় দেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে 1,90,00,000 টাকা করে জরিমানা করেন আদালত। আগামী 2 মাসের মধ্যে অর্থদণ্ডের টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 2006 সালের 29 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক আসামিদের বিরুদ্ধে 1 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির অভিযোগে 8টি মামলা দায়ের করে। এর মধ্যে একটি মামলার রায়ে এই সাজা দেয়া হয়। মেসেজ তানবির এজেন্সি নামে মোহাম্মদ কামরুল আহসান নামে একটা ব্যক্তি একটা ঋণের একটা হিসাব খোলে ওরিয়েন্টাল ব্যাংক বাবুবাজার শাখা। যেদিন উনি 27/7/2005 তারিখে হিসাবটা খোলেন, সেই দিনে একটা ঋণের আবেদন করেন যে আমাকে 1 কোটি টাকার ঋণ দিতে হবে। ওনাদের পরস্পর যোগ সাজসে এই ওরিয়েন্টাল ব্যাংকের 1 কোটি টাকা ঋণ, সেই ঋণটা সুদ আসল সহ বর্তমানে 1,90,00,000 টাকা দাঁড়িয়েছে। আজকে বিজ্ঞ আদালত এই মামলার 7 জন আসামিকে প্রত্যেককে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 1,90,00,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করেন। অকার্যকর হয়ে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, প্রধান সড়কগুলোতে রিক্সা ভ্যানের আধিক্য, সিগন্যাল অমান্য করে গাড়ি চালানো এখন রাজধানীর নিত্যদিনের চিত্র। শুধু সাধারণ জনগণ নয়, ট্রাফিক পুলিশও মানছেন না কোনো নিয়ম। ট্রাফিক বিভাগ বলছে, মেট্রো রেল ও আন্ডারপাসের মতো প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই কেবল এর সমস্যার দৃশ্যমান সমাধান সম্ভব। তবে এ অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়নকে দুষলেন বিশেষজ্ঞরা। ফখরুল শাহিনের রিপোর্ট। জ্বলছে না সিগন্যাল বাতি, দেখা নেই ট্রাফিক পুলিশের। চালকরা যে যার মতো চালিয়ে যাচ্ছেন যানবাহন। শুধু বেইলি রোড নয়, রাজধানীর প্রায় প্রতিটি ছোট রাস্তার মোড়েই চোখে পড়ে খেয়ালখুশি মতো গাড়ি চালানোর দৃশ্য। তার উপর রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা মানছে না কেউ। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে 25 কোটি টাকা ব্যয়ে রাস্তার মোড়ে সিগন্যাল বাতির সঙ্গে টাইমার কাউন্টডাউন আর সোলার প্যানেল বসিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকতার ছাপ দেওয়ার চেষ্টা হয়েছে। তবে সে ব্যবস্থা কতটুকু মানা হচ্ছে তারও প্রমাণ মেলে এই ট্রাফিক পুলিশের হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যে। একদিকে গাড়ি কম, একদিকে বেশি, এই জন্য এভাবে চলছে। অফিসার আসতেছে কি ভিআইপি আসতেছে, এটা ছাড়া লাগতেছে। সিগন্যালটা এরম টাইমে পরে গাড়ি রানিং অবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাফিক ব্যবস্থা কার্যকর করতে নানা উদ্যোগ গ্রহণ করছেন তারা। পরিকল্পিত নগরীতে 25% রাস্তা থাকার দরকার, সেখানে ঢাকা মহানগরীতে মাত্র আছে 7%। মেট্রো রেল যদি হয়, এই ট্রাফিকের এই যন্ত্রণা থাকবে না। গাবতলী পর্যন্ত 5টি ইন্টারসেকশনে 5টি আন্ডারপাস, এবং বঙ্গভবন থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত 5টি ইন্টারসেকশনে 5টা আন্ডারপাস করার প্রস্তাব অলরেডি আমরা সাবমিট করেছি। তবে এই অব্যবস্থাপনার পিছনে পরিকল্পনাহীনতাকেই প্রধান কারণ হিসাবে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সিগন্যাল কাজ করার পূর্ব শর্ত হলো তার হ্যান্ডলিং ক্যাপাসিটি যদি 6000 হয়, 6000-এর কাছাকাছি যদি ট্রাফিক চাপটা থাকে, লোডটা থাকে, তাহলে সিগন্যাল দিয়ে গাড়িকে পার করে দেওয়া যাবে। আমাদের এখানে ম্যাক্সিমাম মোড়ের চাপ 2 থেকে 2.5 গুণ বেশি। বর্তমানে রাজধানীর 75টি পয়েন্টে সিগন্যাল বাতি থাকলেও এর মধ্যে 27টি পয়েন্টের সিগন্যাল বাতি অকার্যকর। বাকি 48টির মধ্যে 12টি পুরোপুরি কার্যকর থাকলেও 36টি কাজ করে আংশিক। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, রাজনীতির মাঠে না থাকায় অন্যান্য রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের কেউ ঠিকমতো চেনেন না। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে ইউকে এইডের সহযোগিতায় পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইলেকশন কমিশন একটা অনুরোধ করবো কিনা জানি না, যদি নির্বাচনটা নিরপেক্ষ হয়। বারবার শুনি, কিন্তু শেষ পর্যন্ত দেখি সবাই বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই, কেউ বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে, কেউ কারচুপি হয়েছে।
We just hope and expect the election will be fair for everybody. যদি হয় তাহলে হয়তো এর ভালো রেজাল্ট হতে পারে। এনিওয়ে যা হয় দেখা যাবে অবশ্যই। আগামী বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিলারি ক্লিন্টন। রোববার ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন হিলারি। নির্বাচনী প্রচারণার জন্য খোলা ফেসবুক ও টুইটার পেজেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান তিনি। ভিডিও বার্তায় প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করে হিলারি জানান, মনোনয়ন পেলে তার নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাবে কর্মজীবী পরিবারগুলোর জন্য কাজের সুযোগ বৃদ্ধি ও মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক নিরাপত্তা। ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পেতে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে প্রচার অভিযান শুরু করবেন বলেও জানান হিলারি। নিউ ইয়র্কের সিনেটরও পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা হিলারি ক্লিন্টন 2008 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে চাইলেও সে সময় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে মনোনয়ন দেয় ডেমোক্র্যাট পার্টি। I'm running for president, still stacked in favor of those at the top. Ahead and stay ahead, because when families are strong. টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। আজ দুপুরে অধিনায়ক আজহার আলীর নেতৃত্বে পাকিস্তান দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। টাইগারদের বিপক্ষে সিরিজের 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 1টি টি-20 খেলবে টিম পাকিস্তান। বিমানবন্দরে পাকিস্তান দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়। এ সময় পাকিস্তানের ক্রিকেটারদের কাছে গণমাধ্যম কর্মীদেরও ঘেঁষতে দেয়া হয়নি। বিমানবন্দরে আগে থেকে রাখা বাসে করে দলকে পৌঁছে দেয়া হয় টিম হোটেলে। সবশেষ 2011 সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব ম্যাচ জিতলেও এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি। মিসবাহ আফ্রিদির অবসরের পর ওয়ানডে দলের নেতৃত্ব এখন আজহার আলীর কাঁধে। এছাড়া পাকিস্তান দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটার আছেন। এদিকে শেষ মুহূর্তে ইনজুরির কারণে দলের সঙ্গে নেই বিশ্বকাপে দুর্দান্ত খেলা পেসার সোহাইল খান। আগামী শুক্রবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে মিরপুরে রিপোর্টিং এর পরপরই ক্রিকেটাররা একাডেমির জিমে নিজেদের ঝালিয়ে নেন। বিশ্বকাপের পর এবার ঘরের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা। মাঝে অবশ্য ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের বিসিএল টুর্নামেন্ট খেলেছিল মাশরাফিরা। এবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রমাণ করার মিশন, যাতে সবার দৃষ্টি ছিল দলে প্রথমবার ডাক পাওয়া ওপেনার রনি তালুকদারের ওপর। রনির সঙ্গে আবুল হাসান রাজুও অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন। এছাড়া মাশরাফিরা রিপোর্টিং করার পর শুধুমাত্র জিমে সকালের সময়টা কাটান। এদিকে আইপিএল খেলে দেশে ফিরলেও দিনের প্রথম সেশনের অনুশীলনে ছিলেন না সাকিব। কোচ হাতুরু সিংহের অধীনে বদলে যাওয়া বাংলাদেশ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিল, তাই ঘরের মাঠে মাশরাফিদের উপর সমর্থকদের প্রত্যাশাও বেশি। আজ সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় দ্বিতীয় সেশনে মাঠে ব্যাট বল হাতে অনুশীলন করবে টাইগাররা। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ 3 জঙ্গি নেতা আটক। এরা শহীদ হামজা নামের নতুন জঙ্গি সংগঠনের সদস্য, দাবি র্যাবের। মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। নাশকতার 3 মামলায় আগাম জামিন নিতে আদালতে গেলেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাস। শুনানি চলছে। নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান। ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীদের মতবিনিময়ে সিইসি। নজরদারি বাড়াতে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক। এবং বাংলা নববর্ষ বরণের দেশ জুড়ে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার আয়োজনে রঙের বর্ণিলাভায় মাতোয়ারা চারুকলা চত্বর। শপিং মলগুলোতে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।